চলুন আজকের আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা টিফোভির বা টেনোফোভির ডিসোপ্রক্সিল নামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। একটা ছোট্ট পিল কিভাবে আমাদের শরীরের ভেতরে গিয়ে ভাইরাসের বিরুদ্ধে এক অবিশ্বাস্য লড়াই গড়ে তোলে, আজ আমরা সেই রোমাঞ্চকর যাত্রাটাই দেখতে যাচ্ছি। এটি কিন্তু নিছক কোনো সাধারণ ওষুধের বিবরণ নয়, বরং মানবদেহ আর ভাইরাসের মধ্যকার এক জটিল বৈজ্ঞানিক সংঘাতের গল্প। আজকের আলোচনার মূল ধাপগুলো হল প্রথমে টিফোভির পরিচিতি, এরপর ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা, এর মাত্রা ও সেবনবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সবশেষে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। তো প্রথমেই শুরু করা যাক টিফোভিয়ের একদম প্রাথমিক পরিচিতি দিয়ে। সহজ কথায় বলতে গেলে টিফোভি হল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি ৩০০ মিলিগ্রামের একটি অ্যান্টিরেট্রোভাইরাল এবং হেপাটাইটিস বি ড্রাগ। এর জেনেরিক নাম টেনোফোভির ডিসোপ্রক্সিল। এই বেসিক তথ্যটা মনে রাখা বেশ জরুরি, কারণ এটাই আমাদের পরবর্তী আলোচনাগুলোর মূল ভিত্তি। মজার ব্যাপার হল এটি মূলত দুটো ভিন্ন ফ্রন্টে লড়াই করে। HIV-1 সংক্রমণের ক্ষেত্রে এটি একা কাজ করে না, বরং অন্যান্য অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের সাথে মিলে একটা শক্তিশালী কম্বিনেশন তৈরি করে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্রনিক হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এটি সরাসরি ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, হেপাটাইটিস বি এর চিকিৎসায় ঠিক কতদিন এটা চালিয়ে যেতে হবে তার কোনো নির্দিষ্ট সময়কাল কিন্তু এখনও অজানা। দুটো সম্পূর্ণ আলাদা ভাইরাসের বিরুদ্ধে একটাই ওষুধের এমন দ্বিমুখী লড়াই সত্যিই দারুণ একটা ব্যাপার। এবার চলুন মাইক্রোস্কোপের নিচে চোখ রাখি, দেখে নিই ভাইরাসকে এই ওষুধ ঠিক কীভাবে থামিয়ে দেয়। ভাইরাস যখন আমাদের শরীরে বংশবৃদ্ধির জন্য তার নিজস্ব ডিএনএ চেইন তৈরি করে, তখন টিফোভির এক দারুণ কৌশল খাটায়। এটি ভাইরাসের ডিএনএ তৈরির কারখানায় আসল উপাদানের ছদ্মবেশে একটা ভুয়া ইট বা ফেক বিল্ডিং ব্লক ঢুকিয়ে দেয়। ভাইরাসের এনজাইম যখনই না বুঝে এই ভুয়া ব্লকটাকে নিজের ডিএনএ চেনে গেঁথে ফেলে, ব্যাস, ডিএনএর বৃদ্ধি ওখানেই পুরোপুরি থমকে যায়। এভাবেই ভাইরাসের কপি হওয়ার রাস্তাটা একেবারে বন্ধ হয়ে যায়। ভাইরাসকে বোকা বানানোর এই পুরো মেকানিজমটা মূলত ৩ ধাপে ঘটে। প্রথমত, একটা জলদ্রবণীয় প্রোড্রাগ হিসাবে এটি খাওয়ার পর এর প্রায় ২৫ ভাগ শরীর গ্রহণ করতে পারে। এরপর খালি পেটে খেলে মাত্র ১ থেকে ১০.৫ ঘণ্টার মধ্যেই এটি রক্তে তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। আর সবশেষে আসে নিষ্কাশন পর্ব। কাজ শেষে এটি আমাদের কিডনির মাধ্যমে, আরও নির্দিষ্ট করে বললে গ্লোমেরুলার ফিল্ট্রেশন আর অ্যাক্টিভ টিউবুলার সিক্রিশনের মাধ্যমে ছাঁকা হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। একেবারে ঘড়ির কাঁটা ধরে নিখুঁত একটা রুটিন। এখানে একটা চমকপ্রদ তথ্য হল, এই ওষুধের হাফ লাইফ বা অর্ধায়ু হল ১৭ ঘণ্টা। অর্থাৎ শরীরে ঢোকার পর প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত এটি তার অর্ধেক কার্যকারিতা ধরে রাখতে পারে। আর এই দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণেই এটি ভাইরাসের বিরুদ্ধে একটানা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে। যেহেতু ওষুধটা এত লম্বা সময় ধরে কাজ করে, তাই এর সঠিক মাত্রা বা ডোজটা জানা খুবই দরকার। চলুন এবার সেবন বিধি নিয়ে কথা বলা যাক। প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মটা বেশ সহজ। নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন ২৪৫ মিলিগ্রামের একটা টেনোফোভিরের ট্যাবলেট খেতে হয়। আর সবচেয়ে সুবিধার বিষয়টা হলো, এটা খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়। চিকিৎসাধীন মানুষদের জন্য এটা সত্যিই বেশ স্বস্তিদায়ক। তবে হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিয়মটা সহজ হলেও শিশুদের ক্ষেত্রে কিন্তু একটা কড়া শর্ত আছে। এই প্রাপ্তবয়স্ক ডোজটি কোনো শিশুর ক্ষেত্রে তখনই নিরাপদ হবে যখন তার বয়স অন্তত ১২ বছর এবং ওজন ন্যূনতম ৩৫ কিলোগ্রাম হবে। ওজনের চেয়ে কম হলে এই ডোজ কিন্তু একেবারেই প্রযোজ্য নয়। যে কোনো শক্তিশালী ঔষধেরই কিছু উল্টোপিঠ থাকতে পারে। এবার আমরা এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং সেগুলো সামলানোর উপায়গুলো একটু দেখে নেব। শুরুতেই কিছু সাধারণ বা মাইনর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলা যাক, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, একটু দুর্বল লাগা, বদহজম বা বুকে হালকা ব্যথা, এমনকি তন্দ্রাচ্ছন্নতা। এগুলো শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুব একটা গুরুতর রূপ নেয় না এবং চিকিৎসকের পরামর্শে খুব সহজেই এগুলো ম্যানেজ করা যায়। কিন্তু আসল সতর্কতার জায়গাটা হলো এর কিছু মেজর সাইড এফেক্ট। রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, কিডনির যে কোনো সমস্যা অথবা তীব্র বিষণ্ণতা ও উদ্বেগের মতো মানসিক লক্ষণ দেখা দিলে কিন্তু এক মুহূর্ত দেরি করা চলবে না। এগুলো দেখা মাত্রই সরাসরি একজন চিকিৎসককে অবহিত করাটা অত্যাবশ্যক। আর সিরিয়াস কথা যখন উঠলই, তখন এর সবচেয়ে সংবেদনশীল সতর্কতাগুলো জেনে নেওয়া যাক। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করার মতো। অন্যান্য অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের মতো টিফোভিরের সেবনের ফলেও ল্যাকটিক অ্যাসিডোসিস এবং মারাত্মক ফ্যাটি লিভার বা হেপাটোমেগালির চরম ঝুঁকি থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হওয়ার নজির রয়েছে।
আর পরিসংখ্যান বলছে এই মারাত্মক অবস্থার শিকার হওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। তাই চিকিৎসকের সার্বক্ষণিক নজরদারি ছাড়া এই ওষুধ সেবন করার কথা ভাবাই যায় না। যেহেতু এই ওষুধ কিডনি দিয়ে বের হয়, তাই যাদের কিডনির সমস্যা আছে তাদের ডোজের হিসাবটা অত্যন্ত নিখুঁত হতে হয়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি 50 থেকে 80-র মধ্যে থাকে তাহলে প্রতিদিন একবার খাওয়া যায়, কিন্তু এটা কমে 30 থেকে 49-এ নামলে ডোজ নিতে হবে প্রতি 48 ঘন্টায় একবার। আর যদি অবস্থা আরও খারাপ হয়, মানে 10 থেকে 29-এ নেমে যায়, তখন প্রতি 72 থেকে 96 ঘন্টা পরপর একবার খেতে হবে। এমনকি যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রেও 7 দিন পর বা 12 ঘন্টা ডায়ালাইসিসের পর সেবনের নির্দেশ রয়েছে। এই জটিল গাণিতিক হিসাব থেকেই বোঝা যায় যে কিডনির সুস্থতার উপর নজর রাখাটা এখানে কতটা অপরিহার্য। শুধু কিডনির হিসাবই নয়, কিছু শারীরিক অবস্থায় এই ওষুধ ব্যবহার একদমই নিষিদ্ধ, যেমন তীব্র কিডনি বা লিভারের রোগ কিংবা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা। আবার অন্যান্য ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনও বেশ জটিল। ডিডানোসিন বা অ্যাটাজেনাভিরের মতো ওষুধের সাথে এটি ব্যবহার করলে খুব সাবধানে মনিটর করতে হয়। আর হ্যাঁ, অ্যাডেকোভির বা অন্য কোনো টেনোফোবির জাতীয় পণ্যের সাথে এটি কখনোই মিলিয়ে খাওয়া যাবে না। এত সব নিয়মকানুন আর সতর্কতার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, গর্ভাবস্থায় বা প্রসূতি মায়েদের মতো বিশেষ শারীরিক অবস্থায় এই ওষুধের প্রভাবটা ঠিক কেমন? টিফোভিরকে মূলত প্রেগন্যান্সি ক্যাটেগরি বি হিসেবে ধরা হয়। এর মানে হল গর্ভাবস্থায় একান্তই যদি উপায় না থাকে কেবল তখনই এটি ব্যবহার করা উচিত। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সিডিসি বা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন স্পষ্টভাবে পরামর্শ দেয় যে HIV-1-এ আক্রান্ত মায়েদের কোনোভাবেই তাদের নবজাতককে বুকের দুধ খাওয়ানো উচিত নয়। মূল লক্ষ্য একটাই, জন্মের পর শিশুর শরীরে যেন কোনোভাবেই ভাইরাসের সংক্রমণ না ঘটে। সব আলোচনার শেষে পুরো বিষয়টা আমাদের একটা বড় ভাবনার জায়গায় দাঁড় করায়। একদিকে টিফোভির HIV এবং হেপাটাইটিস বি এর মতো ভয়াবহ ভাইরাসকে আটকে দেওয়ার এক জাদুকরী ক্ষমতা রাখে, আবার অন্যদিকে এর লিভার এবং কিডনির ঝুঁকিগুলো রীতিমতো মারাত্মক। একজন চিকিৎসকের জন্য রোগীর জীবন বাঁচাতে এই দুইয়ের মধ্যে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখা ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা লড়াইটা সত্যিই বিস্ময়কর। আজকের এই বিশ্লেষণ আমাদের মানবদেহ এবং চিকিৎসা বিজ্ঞানের সেই জটিল কিন্তু অসাধারণ সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়।